This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর, তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে আরো বড় পদক্ষেপের পথে ভারত। দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা। মোদির সঙ্গে অজিত ডোভালের প্রায় 1.5 ঘন্টা কথা। প্রতিরক্ষা মন্ত্রীকে বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, যে অত্যন্ত উচ্চ পর্যায়ের একটা বৈঠক, তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে আরো বড় পদক্ষেপের পথে ভারত। আমরা আজকে দেখেছি তন্নিষ্ঠা, যে এই গত কয়েকদিন ধরে রাতে যেরকম ভাবে একের পর এক আঘাত হানছিল পাকিস্তান, পাক সেনা, ঠিক আজকে কিন্তু অনেকটা স্ট্র্যাটেজিক একটা বদল দেখেছি আমরা। কারণ সকালবেলা দেখেছি একের পর এক ড্রোন, মিসাইল, এবং সেই সবকটাকে প্রত্যাঘাত করেছে পাকিস্তান। ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরো বড় কোনো পদক্ষেপ কি করতে চলেছে ভারত? দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে রয়েছেন মোদি, যার সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। মোদির সঙ্গে অজিত ডোভালের প্রায় 1.5 ঘন্টা কথা বলেই জানা যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রীকে বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই মুহূর্তে যে উচ্চ পর্যায়ের বৈঠকের কথা আমরা বলছি, আলোচনা করছি, আরো বড় পদক্ষেপের কি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখো, এই যুদ্ধ পরিস্থিতিতে যেটা সবথেকে বেশি প্রয়োজন তা হচ্ছে প্রতি মুহূর্তে পরিস্থিতির পর্যালোচনা, এবং সেই পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়টি নিশ্চিত করা। তো আমরা দেখতে পাচ্ছি যে ভারত যত সংযত ভূমিকা পালন করছে, তত যুদ্ধের ক্ষেত্রে আরও যাতে করে পরিস্থিতির এসকালেশন হয় সেই রকম উস্কানিমূলক পদক্ষেপ করে যাচ্ছে পাকিস্তান। তারা প্রাথমিকভাবে ভারত কখনোই কোনো মিলিটারি ইনস্টলেশনে আঘাত করেনি, কোনোভাবেই যাতে কোনো কোলাটেরাল ড্যামেজ না হয়, সিভিলিয়ানদের ওপর যাতে কোনো রকম আঘাত না লাগে পাকিস্তানে, সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু প্রত্যুত্তরে পাকিস্তান যে ছবি বা যে ইমেজ নিজেদের তুলে ধরছে তা এক কথায় নক্কারজনক। তারা লাগাতার ভারতের সিভিলিয়ান এলাকাগুলোর ওপরে হামলা চালাচ্ছে, আর এটা কোনোভাবেই সেনাবাহিনী হতে দেবে না। স্বাভাবিকভাবেই তারা এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের এই যে আক্রমণ, সেটাকে সম্পূর্ণভাবে ভোতা করে দেওয়ার জন্য কি করা উচিত তাই স্বয়ং প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকের বৈঠকে 3 সেনাপ্রধানের সঙ্গে আলোচনা হয়েছে, এবং ইন্টেলিজেন্স ইনপুট এক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তান কি করতে চাইছে, তাদেরকে কারা সহায়তা করছে, কি ধরনের প্রযুক্তি, কি ধরনের স্যাটেলাইট তারা ব্যবহার করছে, এই প্রত্যেকটি বিষয়ে ইন্টেলিজেন্স ইনপুট আজকে অজিত ডোভাল তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে দিয়েছেন। সেই হাতে পাওয়া ইন্টেলিজেন্স ইনপুটের ভিত্তিতে 3 সেনাপ্রধান হামলা কিভাবে পাল্টা চালানো হবে, আরও বড় প্রত্যাঘাত কিভাবে করানো হবে, তার যাবতীয় ব্লুপ্রিন্ট তৈরি তারা করেছে, এবং সেই বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হয়েছে। যদি কোনোভাবে সুনরম পাকিস্তান না করে, তাহলে আরও চড়া ভাষায় যে তাদেরকে জবাব দেওয়া হবে তা এক কথায় স্পষ্ট। জ্যোতির্ময়, একেবারেই আরো সুর যদি নরম না করে পাকিস্তান, আবারও যদি আঘাত আসতেই থাকে, তাহলে আরো বড় প্রত্যাঘাত, এবং সেই প্রত্যাঘাতের ব্লু প্রিন্টই ইতিমধ্যেই তৈরি হচ্ছে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক, সেই বৈঠকের দিকেই আমাদের নজর ছিল। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। আর আবারও পাকিস্তানের দ্বিচারিতার পর্দা ফাঁস। একদিকে আন্তর্জাতিক মঞ্চে সুর নরম করছে, কিন্তু অন্যদিকে ফরওয়ার্ড লাইনে সেনার সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তান। আরও প্ররোচনা দেওয়ার চেষ্টা পাক সেনার। ভারতীয় সেনা সম্পূর্ণ প্রস্তুত আছে জানালেন কর্নেল সোফিয়া কুরैशी। पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है, जो स्थिति को और भड़काने की मंशा दर्शाती है। भारतीय सशस्त्र बल पूर्ण परिचालन तत्परता की स्थिति में है। अभी तक सभी शत्रुतापूर्ण कार्रवाइयों का प्रभावी ढंग से सामना कर उपयुक्त जवाब दिया गया है। भारतीय सशस्त्र बल दोहराते हैं कि वे तनाव वृद्धि नहीं चाहते, बशर्ते पाकिस्तान भी ऐसा ही व्यवहार करे।
আপনাদের ঠিক যে খবরটি জানাচ্ছিলাম যে ফরওয়ার্ড লাইনে সেনার সংখ্যা একদিকে যেমন বাড়াচ্ছে পাকিস্তান, এমনি অপরদিকে আবার আন্তর্জাতিক মঞ্চে সুর নরম করছে। মানে পাকিস্তানের যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার ইতিমধ্যেই পর্দাফাঁস। এবং আপনারা জানেন প্রথম থেকেই ভারত অত্যন্ত সংযম দেখেছে, ভারত শুধুমাত্র রিটেলিয়েট করেছে। একের পর এক প্রভোকেশন এসছে পাকিস্তানের তরফ থেকে, কিন্তু ভারত শুধুমাত্র প্রত্যাঘাত করেছে। আমি সিজারের কাছে একবার চলে যাব। সিজার, একদিকে এখন আন্তর্জাতিক মঞ্চের সামনে সুর নরম করছে পাকিস্তান, বলছে যে আমরা শান্তি চাই, তখন অন্যদিকে আবার ফরওয়ার্ড লাইনে সেনার সংখ্যাও বাড়াচ্ছে। একদমই, আজকে কিন্তু বিদেশ মন্ত্রকের যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে এই কথাটাই বারবার কিন্তু তুলে ধরা হয়েছে। বিদেশ সচিব নিজে তুলেছেন এবং কর্নেল কুরেশি তিনিও তুলেছেন, যেখানে বারবার প্ররোচনার প্রসঙ্গটা আসছে। ভারতের অবস্থান খুবই স্পষ্ট যে প্ররোচনা পাকিস্তানের দিক থেকে বারবার দেওয়া হচ্ছে। পাকিস্তান বিশ্বের কাছে জানানোর চেষ্টা করছে যে ভারত এসক্যালেট করছে পরিস্থিতি, আদৌ কিন্তু তা নয়। ঘটনাক্রম পরিষ্কার করে দিচ্ছে, যা যা ঘটনাক্রম সেখানে পাকিস্তানের দিক থেকে ক্রমাগত প্ররোচনা দেওয়া হচ্ছে এবং সেই প্ররোচনায় পা না দিয়ে ভারত এখনও খুব সংযতভাবে প্রত্যাঘাত করছে বা সেই প্ররোচনা প্রতিহত করছে। এবং সেই প্রসঙ্গেই কর্নেল কুরেশি স্পষ্টই জানান, যেভাবে পাকিস্তান তাদের মাটিতে ফরওয়ার্ড পোস্টের দিকে, তাদের আর্টিলারি থেকে শুরু করে তাদের বাকি বাহিনী যেভাবে ফরওয়ার্ড পোস্টের দিকে এগিয়ে আনছে, স্ট্রেনথেন করার চেষ্টা করছে, সেই পদক্ষেপ কোথাও কিন্তু সেই প্ররোচনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্ররোচনা যদি বাড়তে থাকে, কোনো ধরনের আবার পরপর যে ধরনের মিসঅ্যাডভেঞ্চার পাকিস্তানের দিক থেকে করা হচ্ছে, সেই মিসঅ্যাডভেঞ্চার হলে ভারত বাধ্য সেটাকে প্রতিহত করতে। এখন পর্যন্ত ভারত সেই প্ররোচনা প্রতিহত করেছে অত্যন্ত সংযতভাবে। ভারত কোনোভাবে পাকিস্তানের কোনো অসামরিক কোনো এস্টাবলিশমেন্টে আঘাত করেনি, সামরিক এস্টাবলিশমেন্টে আঘাত করেছে এবং সেটাও খুব প্রিসাইসলি। এখন সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এয়ারবেসগুলোতে ভারতের পক্ষ থেকে হামলা করা হয়েছে সেখানেও সুনির্দিষ্টভাবে মিলিটারি ওয়েপন স্টোর, এয়ারবেসের রেডার সিস্টেম, অর্থাৎ যুদ্ধের জন্য প্রয়োজনীয় যে যে সরঞ্জাম, সেই জায়গাতেই আঘাত করা হয়েছে। কোনো ধরনের ব্যক্তির ওপর আঘাত করা হয়নি। উল্টো দিকে পাকিস্তানের প্ররোচনা হচ্ছে কীরকম, তারা বিভিন্ন এয়ারবেসে হামলার চেষ্টা চালিয়েছে এবং এয়ারবেসের মধ্যে থাকা হাসপাতাল, স্কুলের মতো জায়গা, যেটা আন্তর্জাতিক আইন অনুসারে কোনোভাবে হামলা চালানো যায় না, সেইখানে হামলা চালাচ্ছে। অর্থাৎ প্ররোচনার মাত্রাটা পাকিস্তানের দিক থেকে বারবার বৃদ্ধি হচ্ছে এবং ভারত সেটাকে প্রতিহত করবে এবং যোগ্য জবাব দেবে। ধন্যবাদ সিজার। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের আরো এক এয়ারবেস ক্ষতিগ্রস্ত। এবার জাকোবাবাদের শাহবাজ এয়ারবেস টার্গেট করলো ভারতের বায়ুসেনা। জাকোবাবাদ এয়ারবেসেই থাকে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান। 24 ঘন্টায় পাকিস্তানের 8টি এয়ারবেসে আঘাত হানলো ভারত। ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, যে এয়ারবেস ক্ষতিগ্রস্ত, এই মুহূর্তে সেই ছবিটা একবার দেখছেন। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের আরো এক এয়ারবেস ক্ষতিগ্রস্ত। খুব গুরুত্বপূর্ণ এয়ারবেস এই এয়ারবেস। এবার জাকোবাবাদের সেই শাহবাজ এয়ারবেসই টার্গেট করলো ভারতের বায়ুসেনা। জাকোবাবাদের এয়ারবেসেই থাকে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান। 24 ঘন্টায় পাকিস্তানের 8টি এয়ারবেসে আঘাত হানলো ভারত। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, এই যে একের পর এক গুরুত্বপূর্ণ এয়ারবেসগুলো ক্ষতিগ্রস্ত করছে ভারত, প্রত্যাঘাত করছে ভারত, এতে কি একেবারে বলা যেতে পারে যে পাকিস্তানের মেরুদণ্ডে আঘাত? দেখো তন্নিষ্ঠা, পেহেলগাঁও হত্যার পরে, পেহেলগাঁও হামলার পরে ভারত যখন প্রত্যাঘাত করেছিল, তখন ভারত টার্গেট করেছিল শুধুমাত্র জঙ্গি প্যাডগুলোকে, যেখানে জঙ্গিরা প্রশিক্ষণ পায়। তারপর পাকিস্তান লাগাতার ড্রোন পাঠিয়ে সেলিং করে সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ, তাদেরকে আঘাত করেছে, তাদেরকে মেরেছে, আহত করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যখন প্রত্যাঘাত করেছে, খুবই প্রিসিশন অ্যাটাক, এখনও এয়ারবেসগুলোতে মূলত সংযত হয়ে সেখানে হামলা চালানো হচ্ছে। আমি তোমাকে দেখাবো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জয়সলমীরে। জয়সলমীর শহরটা পুরো নিস্তব্ধ, কিন্তু জয়সলমীরের ওপারে তুমি যে মরু প্রান্তর দেখতে পাচ্ছ, তার ওপারেই রয়েছে বাভালপুর, ঘটকির মতন জেলা, সুক্কুরের মতন জেলা, যেগুলো পাকিস্তানে পড়ে। সেখানে ভারত রফিকি, মুরিদ, চাকালা, রহিম ইয়ার খান, সুক্কুর, পারসার এবং শিয়ালকোট, এই যে এয়ারবেসগুলো রয়েছে, মিলিটারি বেসগুলো রয়েছে, সেখানে সংযতভাবে হামলা চালিয়েছে। তুষার যে ছবিটা তোমাকে দেখাচ্ছে, ঠিক ওই প্রান্তেই রয়েছে সুক্কুর এবং ঘটকি।
এবং ভারতের এই যে ভারত বারবার প্রত্যাঘাত করছে সেটা হচ্ছে পাকিস্তান বারবার ড্রোন হামলা করার পর সেই অপচেষ্টাকে ভারত যখন দুর্মুষ করে দিচ্ছে, ব্যর্থ করে দিচ্ছে, পাকিস্তান যখন ভারতের এয়ারবেসের হাসপাতালে আক্রমণ করছে, তারপরে ভারত সংযতভাবে ক্ষতি করছে এই মিলিটারি বেসগুলোতে। আমি পাশাপাশি তোমাকে ছবিটা দেখাবো যে আমরা যেখানে রয়েছি রাজস্থানের জয়সলমীর, যেখানে আন্তর্জাতিক সীমানা রয়েছে তার খুব কাছে, এবং এখানে এই জয়সলমীর তা কিন্তু নিরাপত্তার কারণে, ভারতবাসীর সুরক্ষার জন্য, কারণ পাকিস্তান তো কাপুরুষ, তারা বেয়াদব, তারা হামলা চালাতে পারে, তাই এই পুরো এরিয়াটাকে কিন্তু এখানে স্কুল, কলেজ বা বাজার ইত্যাদি বন্ধ করে রাখা হয়েছে, নিস্তব্ধ শহর, মাঝে মাঝে সাইরেন বেজে উঠছে। তবে ভারত কিন্তু রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর, চুনিয়ান এবং পারসার, সিয়ালকোট এই জায়গাগুলোর যে মিলিটারি বেস রয়েছে তাতে আঘাত এনেছে। আমরা সোনার কেল্লার ঠিক একদম পাশে রয়েছি, এখানে গতকাল রাত্রেও বারবার ড্রোন উঠতে দেখা গেছে, পাকিস্তানি ড্রোন, যেগুলোকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণরূপে পর্যদুস্ত করেছে। কিন্তু পাকিস্তান এত কিছুর পরেও কিন্তু বেয়াদপি চালিয়ে যাচ্ছে। ভারত কিন্তু হাতে প্রমাণ নিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে পাকিস্তান প্ররোচনা দিচ্ছে, যদিও ভারত সংযতভাবে পাকিস্তানি মিলিটারি বেসগুলোকে অ্যাটাক করছে। নজর রাখো সুমন, সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে আমরা গতকাল পর্যন্ত দেখছিলাম এই যে মিসাইল, ড্রোন পাকিস্তানের তরফ থেকে ধেয়ে আসছে, সেগুলো একটা রাত্রেবেলার দিকে দেখছিলাম, আজকে আবার সকালবেলা দেখছি বিভিন্ন জায়গায় এই যে মিসাইলগুলো বা এই ড্রোনগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। মানে এটা কি, এই যে রাতের বদলে সকাল, এটা কি স্ট্র্যাটেজিক একটা বদল? কি কারণ হতে পারে? আমরা যেটা দেখছি যে যুদ্ধ যত আস্তে আস্তে এসকালেট হচ্ছে, আপনি দেখেছেন এখন যে রিপোর্টিং করলেন যে নূর খান, রফিক, মুরিদ, এই বিভিন্ন যে এয়ারবেস এগুলো ভারত অ্যাটাক করেছে। এবং মুরিদ এই জন্য অ্যাটাক হয়েছে কারণ এখান থেকে যতগুলো এই সোনগার ড্রোন, যেটা আপনারা সারাদিন সকাল থেকে দেখাচ্ছেন, এই সোনাগার ড্রোন, এটা তুরস্ক ড্রোন, এটা এই যে ড্রোনের পঙ্গপাল, যেটা ভারতের দিকে বিভিন্ন জায়গায় সাধারণ সিভিলিয়ান টার্গেট করছিল, এবং এই জায়গাগুলো এই নূর খানে এই কমপ্লিট যে রানওয়ে, সেটাকে আমাদের MQ-6 ইজ এ ড্রোন, সেটা প্রায় 1700 কিলো TNT নিয়ে যেতে পারে। এবং আপনারা দেখিয়েছেন, এবং ভারত সরকারের যখন সকালবেলা ব্রিফিং হলো, এইগুলো একটা ডিপ ক্রেটার হয়ে গেছে, যেখান থেকে এই ক্রেটার মানে একটা বড় বড় গর্ত, এই বিরাট বড় গর্ত করে দিলে যে এই ফাইটার জেট, যেখানে JF-17 আছে, JF-10C আছে এবং F-16, এগুলো না টেক অফ করতে পারবে না ল্যান্ড করতে পারবে। এটা এক। দ্বিতীয়ত আপনার প্রশ্ন, এটা সকালে কেন হচ্ছে? ইন্টেন্সিটি বাড়ছে। আমাদের জানতে হবে ভারত এবং পাকিস্তানের লড়াই মানে কিন্তু লাইন অফ কন্ট্রোল, অথবা আমি বারবার বলেছি IB ক্রস করে নয়। ওয়ার ডক্টরিন ইজ ডিফারেন্ট। ওয়ার ডক্টরিন, কালকে আপনার দর্শকদের জন্য বলতে চাই, কালকে যে মেঘদূত হয়ে একটা রাষ্ট্র খেলছে, একটা রাষ্ট্র, নাম নিলাম না, মেঘদূত, মেঘের পেছনে তার একটা স্যাটেলাইট নিয়ে এসেছিল রাজস্থানের উপরে, যেখানে রিপোর্টিং হচ্ছে জয়সলমীরের উপরে একটা স্যাটেলাইট ছিল, স্পাই স্যাটেলাইট অফ দ্যাট নেশন। তারা পাকিস্তানকে, মানে পাকিস্তান যেহেতু এখনো পর্যন্ত বেয়াদবি থামাচ্ছে না, সেই জন্য প্রথমে আমরা দেখলাম এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে ক্ষতিগ্রস্ত করে দেওয়া, তারপর আমরা দেখলাম করাচি পোর্ট, এবং এবার এয়ার বেসগুলো, যাতে আর কোনো রকম ভাবেই তারা এগোতে না পারে, তাই তো? হ্যাঁ, একবারে। যে আমাদের শত্রুপক্ষের যত ডিলে করে দেওয়া যায়, যেখানে মুভমেন্ট না করে দেওয়া যায়, ওদের যে লজিস্টিক সাপ্লাই চেইন সেটাকে কেটে দেওয়া যায়, যেমন ওদের ফিউল ডিপো, অ্যামুনিশন ডিপো, এগুলো আমরা উড়িয়ে দিচ্ছি, এগুলো আমরা ওড়াচ্ছি। এবং এদের এয়ারফোর্স বেস, স্ট্র্যাটেজিক যে মিসাইল রেজিমেন্ট গুলো আছে ওদের, যারা যে মিসাইলের কালকে একটা দুঃসাহস দেখিয়েছিল, যে মিসাইলের ছবি আমরা ইতিমধ্যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখিয়েছি, এই একটা মিসাইল যেটা ভেঙে ফেলা হচ্ছে। ওরা ভুলে যাচ্ছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম শুধু S-400 নয়, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কনসিস্ট অফ এমব্রেসার, যেটা প্রথমে কোনো যদি লঞ্চ করে, যদি আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে কর্নেল চৌধুরী, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে কর্নেল চৌধুরী, একটু জানতে চাইবো, এই যে সারগোদা এয়ারবেস মুসাফ, সেটা তছনছ করে দেয়া, কারণ একের পর উস্কানি তো পাকিস্তানের তরফ থেকে আসছে, ভারত শুধুমাত্র প্রত্যাঘাতে গিয়েছে, জেকোবাবাদ আর এই বেস মুসাফ তছনছ হয়ে যাওয়া, এটা কতটা ডিসঅ্যাডভান্টেজ পাকিস্তানের জন্য? একদম মোরাল তো লো হবেই, এবং এদের যে জেট গুলো আছে, ফাইটার জেট, এখান থেকে টেক অফ করতে পারবে না। এটাতে যদি অন্য কোথাও যদি একটা এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়, সে ল্যান্ডিং করতে পারবে না। তো ওদের যত যে ওদের এয়ার সুপিরিয়রিটি যা আছে, যদি
যা প্লেন আছে সেটাকে যদি আমরা বিফল করে দিতে পারি, এখন সেইভাবে কিন্তু ফাইটার জেট, কমব্যাট এয়ার স্পেসে কমব্যাট ম্যানুভারেবিলিটি, এই কথাগুলো এখনো শুরু হয়নি। সো এয়ার স্পেসে এখন আমরা শুধু ড্রোন ইউজ হচ্ছে, আমরা হ্যারপ করছি, MK7 করছি, ওরা তুরস্কর যেগুলো একদম ইউজলেস ড্রোন স্ক্র্যাপে কিনেছিল সেই ড্রোন গুলো ইউজ করছে এবং আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে ঢুকতে পারছে না। এই জায়গা থেকে দেখতে গেলে ওরা সিভিলিয়ান টার্গেট লক্ষ্য করে সিভিলিয়ান টার্গেটের উপর করছে। আমরা কিন্তু বলছি এটা এসকালেট হবে যদি এখনো যদি আমাদের ভারতীয়দের ওপর যেভাবে আঘাত করছে, স্কুল, হসপিটাল, এই লাইন অফ কন্ট্রোলের পাশে জম্মুতে, উড়িতে, আখনুরে, মেন্ডারে, এই বিভিন্ন জায়গায় যেখানে অ্যাটাক করছে, এর ফলাফল কিন্তু যে এসকালেশন করতে চাইছে, ভারত যদি তার ফায়ার পাওয়ার দেখায়, ভারত যদি তার মিসাইল যে ওয়্যার হাউস সেটা যদি খুলে ফেলে, দেন পাকিস্তান উইল হ্যাভ এ বিগ প্রবলেম। আর এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, ভারতের সুদর্শন চক্রে কুপোকাত পাকিস্তান। কেন কথা বলছি জানেন? কারণ রাজস্থানের বর্বের পাক ড্রোন হামলা বানচাল, জলন্ধরে পাক ড্রোন ধ্বংস করলো ভারতীয় সেনা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ভারতের সুদর্শন চক্রে কুপোকাত পাকিস্তান। তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, ভারতের সুদর্শন চক্রে কুপোকাত পাকিস্তান, রাজস্থানের বর্বেরে পাক ড্রোন হামলা বানচাল, অর্থাৎ এই যে প্রত্যাঘাতের জোর সেটা বেড়েই চলেছে বলা যেতে পারে। একেবারেই যখনই আঘাত করার চেষ্টা করছে পাকিস্তান আমাদের বিভিন্ন জায়গাতে, এবং ভালো করেই তুমি দেখছো তখন লোকালয়ে হামলা করার চেষ্টা করছে, কিংবা তারা হামলা করার চেষ্টা করছে কোনো হাসপাতাল, স্কুল, বাজার, অর্থাৎ মানুষকে আঘাত করতে চাইছে, সাধারণ মানুষকে। সেই জায়গায় রাজস্থানে যে বার্মের রয়েছে এবং জলন্ধর, দুই জায়গাতেই কিন্তু ভারতীয় সেনা প্রতিহত করলো এই কিছুক্ষণ আগেই সেই ড্রোন হামলা, এবং তার মধ্যে সুদর্শন চক্র আবারও কার্যকরী ভূমিকা পালন করলো। 7ই মে থেকে আমরা বারবার দেখছি এই সুদর্শন চক্র দিয়েই কিন্তু যাবতীয় ড্রোন হামলা যা হচ্ছে, সোয়ার্ম ড্রোন হামলা বলে যেটাকে, পঙ্গপালের মতো একেবারে শয়ে শয়ে সেই ড্রোন এসে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে এবং উড়ে এসে সে লক্ষ্যবস্তুতে পড়ে। সেই জায়গায় কিন্তু একইভাবে এই S-400 বা সুদর্শন চক্র সেও ঝাঁকে ঝাঁকে সেই ড্রোন নষ্ট করার যে গোলা সেটা পাঠিয়ে সেগুলোকে নিষ্ক্রিয় করছে, ধ্বংস করছে বা মাটিতে নামিয়ে আনছে, তার কার্যকারিতা নষ্ট করে দিচ্ছে। তাহলে রাজস্থানে বার্মের এবং জলন্ধর এই দুই জায়গাতেই কিন্তু আবারও প্রতিহত হয়ে গেল পাকিস্তানের যাবতীয় জারিজুরি, যাবতীয় আক্রমণ কিংবা তথ্য সংগ্রহের চেষ্টা। ফলে এটাও একটা সাফল্য বলা চলে, এবং অবশ্যই যে আঘাত করছে সেটাকে আটকে দেওয়া আর প্রত্যাঘাত, তার জন্য হয়তো আমাদের আরও অপেক্ষা করতে হচ্ছে। অনেক ধন্যবাদ তন্ময় তোমায়। অর্থাৎ যে কথা তন্ময় বলছিল যে বারবার করে এই যে আঘাত করা হচ্ছে এবং সেই আঘাত আটকে দেওয়া হচ্ছে, এটাও একটা বড় সাফল্য বলছি না ভারতের সুদর্শন চক্রের। রীতিমতো কুপোকাত পাকিস্তান, রাজস্থানের বর্বেরে পাক ড্রোন হামলা বানচাল, জলন্ধরে পাক ড্রোন ধ্বংস করলো ভারতীয় সেনা। এটা একবার নয়, একাধিকবার, বারবার করে যতবার পাকিস্তান এই হামলার চেষ্টা করছে ততবার প্রত্যাঘাত করছে ভারত। আর এরপর বারবার ব্যর্থ হয়েও ড্রোন পাঠাচ্ছে পাকিস্তান, যে কথা একটু আগেও আমরা আলোচনা করছিলাম। বারবার ব্যর্থ হয়েও ড্রোন পাঠাচ্ছে পাকিস্তান। এই মুহূর্তের আরো একটা বড় খবর, এবং সেটাকে ক্ষতিগ্রস্ত করছে ভারত। জলন্ধরে মিলল পাক ড্রোনের ধ্বংসাবশেষ, গুজরাটের কাছেও ক্ষতিগ্রস্ত করা হলো পাক ড্রোন। আর এদিকে পাক সন্ত্রাসবাদীদের মেরুদণ্ড ভাঙল ভারত। অপারেশন সিন্দুরে নিকেশ 26-11 হামলার কুখ্যাত লস্কর জঙ্গি আবু জুন্দাল। ভারতের প্রত্যাঘাতে খতম মাসুদ আজহারের ভাই এবং 2 শ্যালক, খতম মাসুদ আজহারের 2 শালা হাফিজ মোহাম্মদ জামিল ও ইউসুফ আজহার। জেস জঙ্গি মোহাম্মদ হাসান খান, লস্করে আবু আকসাও নিকেশ ভারতের এই প্রত্যাঘাতে। শান্ত রয়েছে আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো একবার শান্তর কাছে। শান্ত, প্রথম থেকে দেখা গিয়েছে যে পাকিস্তানের উস্কানি শুধুমাত্র প্রত্যাঘাতে গিয়েছে ভারত, এবং ভারত যখন প্রথম প্রত্যাঘাতে যায় তখন ভারতের নিশানা ছিল শুধুমাত্র জঙ্গি ঘাঁটি। আর তারপর এই যে জঙ্গি নিকেশ হয়েছে তার এই তালিকা সামনে এলো, এটা ভারতের জন্য কত বড় জয় বলতে পারি আমরা, শান্ত? একদমই, দেখো ভারতের জন্য একটা বড় জয়, কারণ ভারতের সামরিক বাহিনী যে
বদলা নিয়েছে, মূলত যে প্রত্যাঘাত করেছে, তাতে জঙ্গি সংগঠনের বড় বড় মাথা, দেখো যে জঙ্গিরা তো নিহত নিকেশ হয়েছে, কিন্তু যাদের লিস্ট আজকে সামনে এলো তাদের মধ্যেই আবু জুন্দাল, যে 26/11 অন্যতম পান্ডা ছিল বলে ইতিমধ্যে বিশ্বর যে বিভিন্ন যে দেশগুলো আছে বা ভারতের তরফে গোয়েন্দা সংস্থাগুলো তারা জানিয়েছিল, সেই আবু জুন্দাল নিকেশ হয়েছে। তার সঙ্গে মাসুদ আজহারের 2 শ্যালক এবং 2 ভাইও নিকেশ হয়েছে। স্বাভাবিকভাবেই এই যে তথ্য, ভারতের প্রত্যাঘাতের তথ্য সামনে এলো, তাতে কিন্তু শুধুমাত্র ভারতের জয় তা নয়, বিশ্বের যে কটি দেশ এই সন্ত্রাসের বিরুদ্ধে বারবার মোকাবিলা করতে পথে নেমেছে, বারবার যুদ্ধের মধ্যে নেমেছে, তাদের কাছেও বড় সাফল্য। আর এই সাফল্য দেখতে গিয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত যদি বলে প্রত্যাঘাত করবে এবং শিকড় থেকে তা উপড়ে ফেলবে, সেটা কিন্তু ভারতের দ্বারাই সম্ভব। আর সেটা কিন্তু করে দেখালো মাসুদ আজহার, যে কিনা সন্ত্রাসের অন্যতম বিশ্বজুড়ে এক ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাদের পরিবারের বহু সদস্য নিকেশ হয়েছে এবং এই ঘটনায় তার আত্মীয় যারা তার ভাইরা যারা জঙ্গি সংগঠনের কমান্ডারের পদমর্যাদায় ছিল তারাও নিকেশ হয়েছে। স্বাভাবিকভাবে জঙ্গি সংগঠনের কোমর ভেঙেইছে এই শিকড়, যে মাসুদ আজহার যে তার জঙ্গি সংগঠনের শিকড়ে যে সম্পূর্ণ উপড়ে গিয়েছে সেটাও প্রমাণিত হয়ে যাচ্ছে। দেখো সীমান্ত দাঁড়িয়ে একটা জিনিস তোমাকে বলে দিতে চাই, যে এই সীমান্ত সুরক্ষায় বা এই জঙ্গিদের যারা অনুপ্রবেশ করাচ্ছে, যা মদত দিচ্ছে, এই পাকিস্তান সেনা মূলত যাবতীয় কার্যকরী ভূমিকা পালন করে থাকে জঙ্গিদের যাবতীয় যে এই কাজ করার পেছনে মদত দেওয়া থেকে তাদের ট্রেনিং দেওয়া থেকে সব কিছু এই পাক সৈন্য করে থাকে। আর তারপর যখন ট্রেনিং হয়ে যায় তখন আমি যেরকম দাঁড়িয়ে আছি পাঞ্জাব সীমান্তে, এই সীমান্তগুলি দিয়ে মূলত অনুপ্রবেশ করিয়ে থাকে। আর সেই সীমান্ত এখন সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে ভারতীয় সেনা এবং সীমান্তরক্ষী বাহিনী। স্বাভাবিকভাবে জঙ্গিরা অনুপ্রবেশ করতে গিয়েও তারা নিকেশ হচ্ছে, অন্যদিকে যারা প্রত্যাঘাতে নিকেশ হয়েছে কমান্ডাররা, যারা পরিচালনা করে যে ভারতের নাশকতামূলক কার্যকলাপ কীভাবে চালাবে, তারাও নিকেশ হচ্ছে। স্বাভাবিকভাবে এটা তো ভারতের ক্ষেত্রে এটা বড়সড় সাফল্য। আর কূটনৈতিকভাবে এই তথ্যই কিন্তু ভারত আগামী দিনে বিশ্বমঞ্চে পেশ করতে চলেছে। ধন্যবাদ শান্ত। এই মুহূর্তে কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, দেখুন এই যে একটু আগে শান্ত যে কথাটা বলছিল যে পাকিস্তান এবং তার সঙ্গে জঙ্গি, এই যোগটা যে কি ভয়ঙ্করভাবে গুরুতর তার প্রমাণ কিন্তু এমইএ তরফ থেকে তুলে ধরে দেখানো হয়েছে, ছবি দেখেছি আমরা। এবং সেক্ষেত্রে এই যে জঙ্গি আবু জুন্দাল বা মাসুদ আজহারের ভাই রউফ আজহার, তাদের যে নিকেশ করা সম্ভব হয়েছে, এই যে সাফল্য, এটা ভারতের দিকে অবশ্যই, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এই যে জঙ্গি যোগ, সেটা আরও যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে তার জন্যই IMF এর কাছ থেকে তারা তো আবারও ধার নিয়েছে এবং ওই যে একটা বড় রকমের টাকা তাদেরকে দেওয়া হলো, ফান্ডিং দেওয়া হলো, সেটা কি তারা এই কাজেই ব্যবহার করবে না? এই প্রশ্নটা তো সব থেকে বড় করে উঠবে। তাহলে এটা দেওয়া হলো কেন? রউফ আজহারের যে কথা বলেন, এখন মাসুদ আজহারের ভাই এবং জৈশে মোহাম্মদের হেড, এবং আমি আরো একটা কথা আজকে বলে গেলাম, এখন বলাটা ঠিক নয় কারণ এটা ভারত সরকার বলবে, এটা তার আগে আমাদের বলা উচিত না। এমন কিছু বড় নাম আসবে, সময় যেতে দিন। বড় নাম আমরা 4-5টা নাম জানতে পেরেছি এবং একটা এত বড় নাম আসবে ভারতের সামনে, এটা সময়ের অপেক্ষা এবং ভারত সরকার এটাকে ডিক্লেয়ার করবে। এক, দ্বিতীয়, আপনি যেটা বললেন আমাদের 140 কোটি মানুষ, এবং আপনি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করার জন্য করছেন আমি জানি, পাকিস্তান যে একটা টেররিস্ট স্টেট, জঙ্গি স্টেট, এবং এদের কমপ্লিট এস্টাবলিশমেন্ট, ISI হোক, পাকিস্তানের সামরিক বাহিনী হোক, পাক আর্মি হোক, অথবা পাকের পলিটিক্যাল ডিসপেন্সেশন হোক, তারা এবং জঙ্গি এই দুটো যে সমার্থক, এই কথাটা এটা আজ আমার মনে হয় না কোনো ভারতবাসীর মনে এই দ্বিধাটা আছে বলে। দুই, তৃতীয়, আমরা 26/11 বলুন, পাঠানকোট অ্যাটাক বলুন, উড়ি বলুন, পুলওয়ামা বলুন, লাস্টে পেহেলগাঁও বলুন, এবং 1989 সাল থেকে 2025 টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাজ, এই জিয়া ডক্টরিন নিয়ে ওরা বেঁচে আছে। লো কস্ট হাই ইম্প্যাক্ট, একজন জঙ্গি পাঠিয়ে দাও, বড় ইম্প্যাক্ট হবে, পয়সা কম লাগবে, আর ওদের মানে ইন্ডিয়ার ইকোনমিতে বড় ক্ষতি হবে। এটাই তো হচ্ছে ডক্টরিন। এই ডক্টরিনকে ওয়ান্স ফর অল আমাদের শেষ করতে হবে। জঙ্গি মেনে লাভ নেই, নিশ্চিতভাবে। কিন্তু দেখুন ভারত এই ভোটাভুটিতে অংশ নেয়নি কারণ বিরত থেকেছে, কিন্তু এই জায়গাটায় 17.42% মানে সেটা তো আমেরিকার রয়েছে, তারা তো ভোটটা দিয়েছে, সেটা কেন তাহলে? আপনি একদম কারেক্ট করছেন, বাট এদের অস্তিত্ব, ISI এবং পাক আর্মির অস্তিত্ব হচ্ছে ভারতের কাশ্মীর কত আঘাত পৌঁছতে পারবে, ভারতের ইকোনমিকে কি আঘাত পৌঁছতে পারবে। কারণ আমরা ভুলে গেলে চলবে না, 71-এ যে
ওরা চটটা খেয়েছিল যে 93,000 ওদের যে পাক সামরিক বাহিনীকে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিল, যেরকম একটা স্কুলে কমপ্লিট ক্লাসকে নীল ডাউন করে। সেই লজ্জা আজ পর্যন্ত এই 53 বছর পরও কিন্তু সেই লজ্জা পাকিস্তান আর্মি চায়। তাই তারা কারগিল করতে চায়, লুকিয়ে কাজ করতে চায়, জঙ্গি পাঠাতে চায়, জঙ্গি চাষ করে ওখানে, যেমন বাকিরা ধানের চাষ করে, খাবারের চাষ করে, ফসলের চাষ করে, ওরা জঙ্গির চাষ করে, টেরোরিজমের চাষ করে, নাশকতার চাষ করে এবং লঞ্চ পাঠিয়ে এদের ট্রেনিং দেয়। এই জায়গাগুলো আমাদের গুড়িয়ে দিচ্ছে, কিন্তু আমরা এখন একটা বার্তা, ওটা সিম্বলিক ছিল, 9টা জায়গা না, আরো জায়গা আছে আমরা জানি, কিন্তু এটা সিম্বলিক। যদি পাকিস্তান এখনো মানে ঠিক না হতে পারে, সুবুদ্ধি না উদয় হয়, তাহলে পাকিস্তানের মানে আমাদের সঙ্গে থাকুন, আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদেরকে, পাকিস্তানের এই বেয়াদবি চলছে, ফের পর্যটন স্থলে হামলার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের। ডাল লেকে পাক ড্রোন ধ্বংস করল সেনা। ডাল লেক চত্বর থেকে পাক ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার, এমনটাই খবর এই মুহূর্তে আসছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, পর্যটন স্থলে হামলার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের। ডাল লেকে পাক ড্রোন ধ্বংস করল সেনা। কর্নেল চৌধুরী, আমি একবার আপনার কাছে জানতে চাইবো, এই যে বারংবার ড্রোন হামলা এবং টার্গেট হচ্ছে জম্মু কাশ্মীর, রাজস্থান এবং গুজরাট, এই স্ট্র্যাটেজিক লোকেশন গুলোই কেন বেছে নিচ্ছে পাকিস্তান? আজকে যে এখন যদি ডাল লেকের ওপর যে এখনো ভাবছে বোধহয় ওখানে পর্যটকরা ঘুরতে, তাদের মনে ভয় দেখিয়ে তাদের কাশ্মীরের ইকোনমি শেষ করবে। এবং যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, যেটা যুদ্ধ মানে লাইন অফ কন্ট্রোল অথবা আইবি ক্রস করা না, যুদ্ধ এই যে ড্রোন পাঠাচ্ছে, এই ড্রোন গুলোর মধ্যে সোনগা ড্রোন তুরস্কর মধ্যে, এখানে কিন্তু হাই এক্সপ্লোসিভ আছে, প্রত্যেকটা ড্রোনে প্রায় 250, 300, 400 কিলো টিএনটি আছে, যেখানে পড়বে যদি পড়ে কোনো নাগরিক বসতিতে, তাহলে কিন্তু একটি হিউজ এক্সপ্লোশন হবে। সেই জায়গা থেকে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, আমরা বারবার বলেছি, S-400 যেমন মিসাইল অ্যাটাক, যদি এয়ার অ্যাটাক হয় সেগুলোকে বিফল করতে পারে। আমাদের L-70 আছে, ZU-23mm আছে, শিলকা আছে, তনুষ্কা আছে, বারাক আছে, আকাশ আছে। আমি এই কম সময়ে 7 সেকেন্ডে এতগুলো এয়ার ডিফেন্স সিস্টেমের নাম বললাম। আমাদের যে নাম যদি আমি বলতে চাই, আপনাকে অন্তত 2 মিনিট দিতে হবে। তো দিস ইজ ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম। আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম আছে, এইটাকে ভেদ করে, যেমন আপনি দেখালেন, এখনো যদিও ভারত সরকার বলেনি, এই যে মিসাইল যেটা অ্যাটাক করেছিল, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শহরের দিকে এটা টার্গেট ছিল। আপনারা জানতে পারবেন, আপনারা এটা ব্রেক করবেন, আমি বলবো না, একটা গুরুত্বপূর্ণ শহরের দিকে ছিল। এই যে আমরা দেখছি আমাদের ইন্ডিয়ান যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা অনেক স্ট্রং এবং বারবার করে প্রত্যাঘাত করছে, সবটাই ঠিক, কিন্তু আমরা দেখছি পাকিস্তান কতটা নির্লজ্জ। আমরা দেখলাম এতদিন যতক্ষণ সন্ধে নামছিল তারপর থেকে তারা অ্যাটাক করা শুরু করছিল, কিন্তু এবার সকাল ভোরবেলা থেকে কোথাও হামলা চালানো শুরু করেছে তারা, দিনের আলোয় তারা হামলা চালাচ্ছে। এবার পর্যটন স্থলগুলোতে এবং স্কুলে কখনো, ধর্মীয় স্থানে কখনো তারা হামলা চালাচ্ছে, এটা কেন? আপনি দেখেছেন সকালে আজকে একটা জম্মুতে মন্দিরে মেরেছে, মানে বৈষ্ণব দেবীকে ট্রাই করছে, গোল্ডেন টেম্পল, যেখানে ভারতের 140 কোটি মানুষের আস্থা, যেটা আমরা বিশ্বাস করি, যেটাকে প্রণাম করে সকালবেলা সূর্যকে প্রণাম করে উঠি, যে মন্দিরে আমরা সকালে যাই, এই আস্থাতে আঘাত পৌঁছবার জন্য এগুলো করতে। আমি এই ধর্ম নিয়ে, পাকিস্তানের ব্যবসা হচ্ছে ধর্ম, এই জঙ্গি, এদের নিয়ে, এটা ওদের মেইন ব্যবসা। এই ব্যবসাকে আমাদের শেষ করে দিতে পারবে ওয়ান্স ফর অল। এবং সকালে কেন আসছে যেটা আপনি জিজ্ঞেস করলেন, ইন্টেন্সিটি বাড়ছে, আমি আবার বলছি ইন্টেন্সিটি বাড়ছে, কিন্তু ভারত প্রস্তুত বলেই এই যে ড্রোনগুলো, সোনাগার ড্রোন, এই অপদার্থ ড্রোনগুলো পঙ্গপাল পাঠাক, আরো 1000টা পাঠাক, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ইজ সো স্ট্রং, এটাকে ভেদ করে ঢুকতে পাকিস্তানের যে তুরস্ক অথবা চীনের ড্রোন, এগুলো দিয়ে ঢুকতে পারবে না। বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ। বাহ, এবার রয়েছে স্বাদ, হ্যাঁ অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH।